স্বামীর কাছে শুধু রাতের উপভোগের জন্যই ছিলাম আমি। আর আমার নরম দেহটা ছিল তার পছন্দের তালিকায়। কিন্তু আমার যে রাতের সুখ ছাড়া আর কিছু চাই, সেটা তার বোঝার ক্ষমতা হয়নি। আমার নাম নিশি। আজ থেকে ১ বছর আগে শফিকের সাথে আমার পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। বিয়ের কয়েক মাস খুব ভালোভাবে কাটলেও, এখন যেন তা শুধুই স্বপ্ন। আজ আমি ৫ মাসের প্রেগনেন্ট, কিন্তু আমার ভালো মন্দ দেখাশোনার মতো কেউ নেই। শফিক আছে শুধু চাকরির ব্যস্ততায়। বিয়ের ১ বছর পর বাচ্চা নিয়েছি। সে চায়নি আমি এক্ষুনি বাচ্চা নিই, কিন্তু বাধ্য হয়ে আমাকে বেবিটা নিতে হয়েছে। ভেবেছিলাম বাচ্চা নিলে হয়তো আমার প্রতি তার একটু মায়া কাজ করবে, কিন্তু ৫ মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও আজ আমাকে তার বাড়ির যত কাজ আছে, কুয়ো থেকে পানি তোলা, কাঁচা ঘর, কতদিন পর পর পাশের পুকুর থেকে মাটি এনে সারা বাড়ি নেপ দেওয়া, রান্নার জন্য যত মশলা সব পাটায় ফাঁসানো, তারপর ৩ বেলা রান্না, এটা তো প্রতিদিনের রুটিন মাফিক কাজ। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তবুও তাদের কাজ শেষ হয় না। রাতে আবার শাশুড়ির পা টিপে দিতে হবে। এখনও কারেন্ট আসে নাই এই এলাকায়, তাই রাত ভরে শাশুড়িকে হাত পাখা দিয়ে বাতাস দেওয়া যেন নিত্যদিনের কাজ। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি আর আমি থাকি। কাজের ব্যস্ততার কারণে শফিককে থাকতে হয় বাইরে। শফিক একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি ২০,০০০ টাকার বেতনের চাকরি করে। আর তার চাকরি দেখেই আমার বাবা মা কিছু না ভেবে প্রস্তাব দেওয়ার সাথে সাথে বিয়ে দিয়েছে। কিন্তু শফিক যে কেমন তা আমার পরিবার এখনও জানতে পারেনি। মাঝে মাঝে মা বলে ধৈর্য ধরে থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন শফিক আমায় বিয়ে করে, তখন আমার পরিবারকে বলেছিল যেখানে চাকরি করে সেখানে বাসা ভাড়া করে থাকবে। আজ যদি এই কথা শফিককে ফোন দিয়ে বলতে যাই, আমার উপর আরও চড়া হবে। আজ শফিকের সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়েটা মোটেও তার সাথে হওয়ার কথা ছিল না। বাবা মায়ের মতকে গুরুত্ব দিয়ে বিয়েটা করেছি, তবে কেন আমার জীবনে এত কষ্ট? আমি যখন বাপের বাড়ি থেকে বিয়ের পর শ্বশুরবাড়ি আসি, তখন আমার নিজের জন্মস্থানকে পরস্থান করে তারপরে এসেছি। আর শ্বশুরবাড়িকে এক নিমেষে আপন করে নিতে চেয়েছি। কিন্তু ভাগ্য আমাকে একটা নিকৃষ্ট পরিবারের কাছে নিয়ে দাঁড় করিয়েছে, যারা আমাকে কাজের মেয়ে আর ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছে। কোনো কাজ করতে একটু দেরি হলে উঠতে বসতে খোঁটা দিবে। আর আমার স্বামী নামক কাপুরুষ পরিবারের কথায় ওঠে আর বসে। বড় আফসোস হয় যখন ভাবতে থাকি, কেন আমাকে এসএসসি পাশ করার পরেই বিয়ে দেওয়া হলো। আমি তো আরও অনেক পড়তে চেয়েছিলাম। ঈদের ছুটিতে শফিক বাড়িতে আসে, আর পাশের রুম থেকে শুনতে পাচ্ছি শাশুড়ি ছেলের কাছে বিচার দিচ্ছেন। আমি নাকি সারাদিন একটাও কাজ করি না, নবাবের বেটির মতো ঘুম পাড়ি আর খাই। তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আর কত কাজ করলে তাদের মন পাওয়া যাবে আমার সঠিক জানা নেই। তার নিজের মেয়ে হলে কি এভাবে আমাকে দিয়ে কাজ করিয়ে মিথ্যে বলতে পারত? রাত হয়েছে, শফিকের কাছে কেঁদে কেঁদে বলছে আমাকে নিয়ে যাবে না। এখানে সারাদিন কাজ করতে হয়, আর আমার তো এখন একটু বিশ্রামের দরকার, তুমি বুঝতে পারো না? মা বলল, সারাদিন কোনো কাজ করো না, কার কথা বিশ্বাস করব? তোমাকে নিয়ে যেতে পারবো না আমি। ও, এখন নিতে পারবে না? তো যখন বিয়ে করলে তখন বললে কেন? রাতের বেলা তো ঠিকই আমার প্রয়োজন পড়ে। বেশি কথা বললে কিন্তু মেজাজ গরম হবে। নিশি কথা অফ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ছে। রাগ করে সেদিন আর সারা রাত কথা হয়নি। পরদিন শফিক শফিক সাহেবের মাথা ঘুরছে। এতদিন পর বাসায় এসেছে, বউকে কাছে পেতে চাচ্ছে। বারবার নিশিকে বলা সত্ত্বেও নিশি কোনোভাবেই রাজি হয়নি, কারণ সে ৫ মাসে অন্তঃসত্ত্বা। আর রাজি না থাকাতে শফিকের মাথায় রক্ত উঠে গেছে। ইচ্ছে মতো নিশিকে বকাঝকা শুরু করলো, আর নিশির চোখের পানি যেন একমাত্র সম্বল। সকালের যত কাজ আছে সব শেষ করে নিয়েছে নিশি। দেখতে পেল তাদের বারান্দায় উঠানে বসে পাশের বাসার সুলতানি ভাবি আর শাশুড়ি মুচকে মুচকে হাসে। তখন নিশি গিয়ে বলল, এত হাসি কি করে আলোর নিচে চাপা পড়ে আছে ভাবিজি? দীর্ঘশ্বাস আর চোখের জলে তা কখনোই বুঝতে পারেনি।
নিশির কথাটা সুলতানাকে অনেক ভরিয়ে তুলল। কথাটা মানে ঠিক বুঝতে পেরে চুপ করে গেল। কারণ নিশি জানে সুলতানার স্বামীর কিছু ডিফেক্ট আছে। তার নিটফল শূন্য। ইসুলেস দম্পতি মোটামুটি অনেক সম্পত্তির মালিক হয়ে অসুখী। সুলতানা অনেক খেপেছে তার স্বামীর উপরে, বাচ্চা কাচ্চা করে। কিন্তু কি আর করার, কোনো লাভ নাই। তার উপর আবার ওনার স্বামী ওনাকে স্যাটিসফাইড করতে পারে না ঠিক মতো। এখন নজর শফিকের উপর পড়তে পারে। শফিকের বয়সও বেশি নয়, চেহারাও বেশ। তাই নিশির সন্দেহের পরিমাণটা একটু বেড়েই চলেছে। নিশি দেখতে পেল শফিক কারোর সাথে কথা বলছে। ঘরে গিয়ে দেখে শফিক তার বন্ধু সুজন দুজনে মিলে গল্প করছে। সুজন বলতে লাগলো, ভাবিকে দিয়ে এখনো কাজ করাস কেন? তার তো এখন এগুলো কাজ করা ঠিক না। কাজ করবে না তো বসে বসে খাওয়ার জন্য তো বিয়ে করিনি। কথাটা বলে শফিক বাজারে যাওয়ার জন্য হাতে ব্যাগটা নিয়ে রওনা দিল। আর সুজনকে বলল, থাক, দুপুরে খেয়ে তারপর যাস। সুজন বসে আছে রুমে। নিশি ঘরে এসে দু একটা কথা বলতে বলতে মনের যত আবেগ সব বলতে লাগলো। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু বাবা মা সবসময় আমাকে নিয়ে ভাবতো বড় হয়েছি কখন যে ফুরুত হয়ে যাই, মানে কোনো গুন্ডা বদমাশ ছেলের খপ্পরে পড়ে কখন চলে যাই। কারণ আমি দেখতে যে অনেক সুন্দরী তা তো বুঝতেই পারছেন। কত ছেলে আমার পিছনে পিছনে ঘুরছে, হিসাব করে রাখলেও মনে রাখা সম্ভব নয়। এত শত ভেবেই যেন একটু চাকরিওয়ালা ছেলে পেলেও ভালোভাবে তাদের পরিবারের ব্যবহার না দেখে আমার বিয়ে দিয়ে দিল। আর এখন দিনের পর দিন শুধু অশান্তি বেড়েই চলছে। শারীরিক চাহিদা বাইরে, মনের যে একটা চাহিদা আছে সেটা কখনো শফিককে বোঝাতেই পারছি না। এইটুকু কথা বলে শেষ করছে, কিন্তু শফিক যে মানিব্যাগটাই রেখে গেছিল তা নিশির জানা ছিল না। মানিব্যাগের জন্য শফিক বাড়িতে এসে দেখে নিশি কাজ বাদে সুজনের সাথে কথা বলছে। অমনি নিশি সামনে গিয়ে ঠাস করে পাশ দিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা পেটের মধ্যে লাথি মেরে দিল। নিশি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল আর ব্যথাতে কাতরাতে লাগলো। সুজন আহাম্মক হয়ে গেল, থতমত হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না। কেমন জানোয়ার হলে কেউ পেটে লাথি মারে? তারপর 5 মাসের অন্তঃসত্ত্বা নিশির পেটে লাথি মারার জলের মাছ ডাঙায় উঠলে যেমন ছটপট করে, নিশি ঠিক তেমন ছটপট করতে লাগলো। এটা কোনো জানোয়ারের কাজ হতে পারে না। সাথে সাথে আশেপাশের যত লোক ছিল সব লোক শফিককে গালিগালাজ করতে শুরু করলো। শফিক চুপচাপ দাঁড়িয়ে আছে আর আর্তনাদ দেখছে। একবারের জন্য ওর চোখে আফসোস দেখছে না কেউ। কিন্তু নিশির অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। হয়তো লাথিটা আস্তে মারতে চেয়েছিল, ভুল করে জোরে হয়ে গেছে। আস্তে আস্তে নিশির চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে। সবাই যার যার মতো নিশির সাথে পা টিপতে লাগলো। আর পড়ে গিয়ে মাথাটায় লেগেছে চেয়ারের এক কোণায়, যার জন্য মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। সবাই বলাবলি করছে, এত নিষ্ঠুর স্বামী হতে পারে? শফিক তো এমন ছিল না। নিশির জ্ঞান নেই, হাত পা একদম ছেড়ে দিয়েছে। কখন যেন জীবন নামের পাখিটা ফুরুত করে চলে যাবে। সবাই ভয় পেয়ে গিয়েছে কি থেকে কি হয়ে যায়। আর জ্ঞান হারার পর নিশির সাথে কি ঘটেছে কিছুই মনে নেই। গ্রাম্য ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল, যেহেতু অন্তঃসত্ত্বা তাই ভয়ে তো সে ওষুধ পর্যন্ত দেয়নি। যদি ওষুধে পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। গ্রাম্য ডাক্তার নিশির অবস্থা দেখে সাথে সাথে হাসপাতালে নেওয়ার জন্য বলেন। যেহেতু বালুচর তাই হাসপাতালও অনেকটা দূরে, আর রাস্তাও বেশি ভালো না। এদিকে নিশির অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। মরে গেলে জেল হাজত নিশ্চিত। ভয়ে তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে হাসপাতালে যায়। সুজন এই অবস্থা দেখে সাথে সাথে ফোন দেয় নিশির বাড়িতে। খবর পেয়ে সাথে সাথে নিশির মা, বাড়ির লোকজন আর পুলিশ নিয়ে রওনা হয় হাসপাতালে। পুলিশ নেওয়ার কারণে এর আগেও নিশিকে অনেক অত্যাচার করেছে তার শাশুড়ি, তবুও কিছু বলেনি। শুধু নিশি কিছু বলতে মানা করেছে। কিন্তু এবার তো অবস্থা খারাপ। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। মানুষ খারাপ বলবে এটা ভেবে নিশি ডিভোর্সও দেয়নি। আর মানুষ বলবে মেয়েটার দোষে এই সংসার ভেঙে গেছে। তবে এবার আর না, অনেক সহ্য করেছে আমার মেয়ে। হাসপাতালে গিয়ে দেখতে পেল নিশিকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আর নিশির সাথে শুধু শফিক রয়েছে, আর কেউ নেই। যখন নিশির জ্ঞান ফিরল
তখন দেখতে পেল হাসপাতালের বেডে শুয়ে আছে, পাশে তার মা বসে আছে। নিশি আশেপাশে তাকিয়ে আর মাকে বলছে, মা, আমি তো ভেবেছিলাম মারা যাব, কিন্তু কিভাবে বাঁচলাম? এটা আল্লাহর ইচ্ছে। মালিক তোমাকে বাঁচিয়ে রেখেছে। গরিবের কেউ না থাকলেও আল্লাহ আছে। কিন্তু আমাকে হাসপাতালে কে নিয়ে এলো? তুমি কিভাবে জানলে আমার এমন অবস্থা? শফিক তোকে হাসপাতালে নিয়ে এসছে। আর আমাকে যে ফোন দিয়েছে, বলল, চিনি না আমি। শফিক কই মা? ওরে পুলিশে দিয়েছি। এর আগে তোর কথা শুনে কিছু বলতে পারিনি, কিন্তু এবার আর না। তাই এখন জেলের ভাত খাবে, দেখুক কেমন লাগে। পুলিশ মানে? জেলে মানে? ও কেন জেলে থাকবে? ভুল করে হয়তো এমনটা করে ফেলেছে, তাই জেলে দিতে হবে? ও তো কদিন হলো বাড়িতে এসেছে, আমাকে ভুল করে লাথি মেরেছে হয়তো। আচ্ছা মা, শফিককে কবে পুলিশ নিয়ে গেছে? 7 দিন হয়েছে। আর এই 7 দিন তুই মৃত্যুর সাথে লড়াই করেছিস, আর আজকে তোর জ্ঞান ফিরল। কি বলো? আমার বাচ্চার তো কোনো ক্ষতি হয়নি আবার? তাহলে আমি আর বাঁচবো না। প্রথম প্রথম আমি মা হব। তোর পেটের বাচ্চার কি হয় বুঝতে পারছে না কেউ। তোর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আল্লাহ যে তোকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। মরে তো যাইনি, বেঁচে আছি। শফিকরে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো মা। আমি 7 দিন ধরে হাসপাতালে আছি, আর শফিক জেলে। মনে হয় না জানি কত কষ্ট করছে। তোর শ্বশুরবাড়ির সবাই অমানুষ। খুব ভুল করেছি তোরে ওই জায়গায় বিয়ে দিয়ে। তোর স্বামীও একজন অমানুষ। যে স্বামী তার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারতে পারে, তাকে অমানুষই বলে। আর দরকার নেই শ্বশুরবাড়ি যাওয়ার, ডিভোর্স দিয়ে দেব। না মা না, বিয়ে যখন করেছি, আর শফিককে নিয়ে আমি সংসার করব। শফিক একদিন ভালো হবে, আর আমার সন্তানের বাবা হতে যাচ্ছে ও। আমি এই কেসটা উঠিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসব। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঈদের পরের দিন এক উকিলের সাথে কথা বলে শফিকের ব্যাপারে, যেহেতু আমি বেঁচে আছি আর আমি এই স্বামীকে নিয়ে সংসার করতে চাই, তাই ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন। নিশি পুলিশ স্টেশনে গিয়ে এই কথা বলায় পুলিশ কেসটা বন্ধ করে দিল। আর 2 দিনের মধ্যে শফিককে পুলিশ ছেড়ে দিল। শফিক আজ জেল থেকে ছাড়া পেয়েছে। বাসায় আসার সময় শফিক আমার সাথে গাড়িতে একটাও কথা বলেনি, আমিও কিছু বলিনি। আমাদের বাড়ি নিয়ে গেলাম আগে, আর শফিক বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে দিল। তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। কতক্ষণ পর শফিক, বাড়ি চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি বিছানায় শুয়ে আছি, শরীরটা বেশ খারাপ লাগছে। শফিক হঠাৎ করে আমার রুমে এসে হাতটা টান দিয়ে বলল, চলো তাড়াতাড়ি, এত দেরি করার কোনো মানে হয় না। কি হলো? তুমি কেবল কতক্ষণ হয়েছে এসেছো? একটু তো বিশ্রাম নাও। কখন কি খেয়েছো তা জানা নেই। মা রান্না করছে, খেয়ে তারপর যাব। না, এখনই বলছি তোমাকে, এখনই যেতে হবে। আবারও শফিকের ব্যবহারে কিছুটা চমকে উঠলাম। কি হয়েছে? কেন এমন করো আমার সাথে? আমাকে তোমার ভালো লাগে না? বিয়ে হয়েছে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেই চলছো। আমি আর তোমাদের বাড়িতে গিয়ে সারাদিন এত কাজ করতে পারবো না। যদি আমাকে তোমার সাথে শহরে নিয়ে যাও, তবেই আমি বাপের বাড়ি থেকে যাব, তার আগে না। শফিক কিছু না বলেই একটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম ওই ঘটনার পর শুধরে যাবে, কিন্তু আমি শফিককে জিজ্ঞাসা করলাম, আমাকে মারলে কেন? মারবো না তো কি করব? জানোস না, বেশি কথা বললে মাথা গরম হয়ে যায়। তোর কি মনে হয় তুই আমাকে জেল থেকে বের করে এনেছিস, এর জন্য আমি তোকে ভালোবাসবো, তোর প্রতি দয়া দেখাবো? কক্ষনোই না। এখনই বলছি বাড়ি চল, দেখা যাক, তোকে শহরে নিয়ে যাব। তোর এতই যখন শহরে যাওয়ার শখ, তোকে আর গ্রামে রাখবো না। এখন খুশি তো? আচ্ছা, মাকে বলে আসতেছি আমি। তুমি একটু অপেক্ষা করো। এরপর দুজন মিলে রওনা হলো শফিকের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে দেখে শাশুড়ি রাগে ফুলে বোম হয়ে আছে। শফিক ঘরে ঢুকতে দেখতে পেল তার টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরি দেখে শফিক নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলো। তুমি মা হতে পারবে না, তোমার স্বামীকে বলবে এটা তোমার সন্তান। সুলতানা, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিশি ডায়েরিটা খুলে দেখতে পেল বড় বড় অক্ষরে লেখা, আর লেখাটা দেখে ভীষণভাবে চমকে উঠল। শফিক যখন বাইরে বের হয়েছে, তখনই নিশির ডায়েরির কথা মনে পড়ে যায়, আর খুলে তা দেখলো। তাতে অবাক না হয়ে পারল না। নিশির মেজাজটা গরম হতে লাগলো। কাকে সে জেল থেকে ছাড়িয়ে এনেছে, এটা দেখার জন্য?
আর মানুষ কি বলবে? আর বাড়ি চলে গেলে কয়দিন বা ভালো থাকতে পারবে? আর কোনো স্বামী যখন পরনারীতে আসক্ত হয় তখন সেটা নাকি মেয়েদের দোষ হয়। কারণ মেয়েরা নাকি শক্ত করে স্বামীকে আঁচলে বাঁধতে পারে না, জানলেই এমন হয়। আর আমার মা আগে একটু অন্যরকম ছিল, মেয়ে বলে অবহেলা করতো, বিয়ে দিলেই তাই যেন বেঁচে যেত। তাই এসএসসি পাশ করার পরেই বিয়ে দিয়েছে। আমার কপালটাই খারাপ। এখন যদি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গিয়ে আর কতদিন থাকা যায়? বড্ড হয়েছি তো। এখন বেশি দিন থাকলে কোনো বাবা মায়ের ভালো লাগবে বলুন? যখনই আমি শাশুড়িকে শফিকের কথাটা বলতে লাগলাম তখনই বলে উঠল, আমার ছেলের আরও বিয়ে করাবো, তাতে তোর ভালো লাগলে থাক, না থাকলে চলে যা। কি বলেন এসব? তাহলে আমাকে ছেলে বউ করে না আনলেই পারতেন। তোরে তো আনছি বাড়ির কাজ করার জন্য। নিশি কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল আর দেখলো সুজন তার রুমের দিকে আসছে। সে আসলে নিশি আগে যেমন কষ্ট করেছে আজও তাকে তেমনি কষ্ট সহ্য করতে হচ্ছে। সুজন জিজ্ঞাসা করলো, ভাবি কি হয়েছে আপনার? কিছু না, কিন্তু কষ্ট দিয়ে ঘেরা জীবনটা ঘেরা। ছোট থেকে জীবনটা কষ্টের মাঝখান দিয়ে চলেছে। গরিব পরিবারে জন্ম করলে করলে যা হয় আর কি। তুমি তো জানোই, কারণ তোমার নানুর বাড়ি ওই জায়গায় ছিল। আমার জীবনের কাহিনী পুরোটাই জানো। আজ তোমায় বলছি শোনো। জীবনের সুখ কী জিনিস সেটা হয়তো আমার কপালে ছিল না, কারণ জীবনটা এমন যে সুখ কখনো ধরাই দেয়নি। আমার মনের আশা কখনো পূরণ হতো না। যখন যাই ভাবতাম কেন, পরে তার উল্টোটাই আমার সাথে হতো। আমরা ছিলাম দুই ভাই বোন। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে সবার অবহেলা সহ্য করতে হয়েছে। আর সবাই কেন অবহেলা করবে না যদি নিজের মা আমার সাথে এমন করে? আমি পড়ালেখায় একটু কম পারতাম, আর ভাই পড়ালেখায় খুব ভালো ছিল। আর হবেই নাই বা কেন? কারণ ও তো ছেলে, ওর গুরুত্ব একটু বেশি। মেয়েরা তো আর বাবা মায়ের কাছে সারা জীবন থাকবে না। আর ছেলে তো চাকরি করে তাদেরকে খাওয়াবে, তাই না? আমি তো তা করতে পারবো না। আমাকে কেউ ভালোবাসতো না। আমাকে বলতো, তুই পাশ করতে পারলেই হবে, বড় হলে বিয়ে দিয়ে দিব, পরের বাড়ি থাকবি। তখন আমি চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে খুব বেশি ভুল করে ফেলেছি। আর আমাকে ওখানে খুব করে আম্মু অনেক মারতো। আমি শুধু চুপ করে সহ্য করতাম। আবার আপনারা ভাবছেন না এটা আমার সৎ মা ছিল, এটা আপন মাই ছিল। এভাবে আস্তে আস্তে অবহেলার মাঝে বড় হতে লাগলাম। আমার ভাই পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেল। তখন যেন তাদের খুশির অন্ত নেই। আর আমি দশম শ্রেণীতে পড়ি। কিন্তু এবার তো খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে, কিন্তু কোচিং করতে হবে আগের থেকে, তাই না? আমি ষষ্ঠ থেকে এ পর্যন্ত প্রাইভেট বা কোচিং কোনোটাই করিনি। আর করবই কেমনে? আমাকে তো কোনো দিন পড়ার জন্য টাকাই দেয়নি। তাহলে আমি হুট করে কি করে ভালো করে ইংরেজি পারবো, অঙ্ক কি করে ভালো বুঝবো? আর ওকে তো বাসায় টিচার এনে পড়ায়। আসলে আমি মেয়ে, তাই বলে এমন করে। শুধু যে লেখাপড়া থেকে এমন তা কিন্তু নয়। প্রায় সব জিনিস থেকে আমি অবহেলার পাত্র ছিলাম। টাকা, খাবার, পোশাক সব। এক ড্রেসে পুরো ২ বছর কাটিয়ে দিয়েছি। এক জোড়া জুতোর জন্য অনেক কেঁদেছি। এক জোড়া জুতো ছিঁড়ে গিয়েছিল, আর আমি তখন ২ পায়ে ২ স্যান্ডেল নিয়ে স্কুলে গিয়েছিলাম। আর সেদিন আমার বান্ধবীরা অনেক হাসাহাসি করেছিল। তারা তো জানেই না আমার এত কষ্ট। তাই খুব কম বান্ধবী ছিল আমার। আমি টাকা চাইলে বলতো, এত টাকা কিসের? আর আমার সাথে রাগ করতো। তখন আমি তাদের কিছু না বলে রাগ করে চলে যেতাম আমার রুমে। নিতাম না টাকা, আর রুমে গিয়ে চুপে চুপে অনেক কান্না করতাম। আপনারাই বলুন, সবাই যখন টিফিন খায় সময় কিছু খায়, আমার তখন কেমন লাগে? যখন খেতে বসতাম মাছের মাথাটা ছেলেকে দিত, আর আমাকে দিত ছোট্ট টুকরাটা। সব ওকে বেশি বেশি দিত। কেউ বলতো না যে মেয়েটা তো আছে। বাবা মা দুজনেই ছেলেকে নিয়ে টানাটানি করতো। বাবা বলতো, ছেলে আমার, মেয়ে তোমার। আবার মাও বলতো, ছেলে আমার, মেয়ে তোমার। মাঝখান থেকে আমি কার ছিলাম নিজেও জানি না। একসময় মা খুব ক্ষেপে গিয়ে বলতো, ছেলেরা মায়ের মতোই হয়, ছেলে আমার। আর আমি একপাশে দাঁড়িয়ে থাকতাম। এগুলো দেখে আড়ালে গিয়ে কাঁদতাম। ভাই যদি একটু দুষ্টামি করতো, আমি কিছু বললে মা আমার উপর জুলুম করতো। আমি সবসময় মায়ের বকাই শুনতাম, আর কান্না উপরেই থাকতাম। আর ভাবতাম, আমার জীবন এভাবে কি যাবে? সবাই বলে
মেয়েদের নাকি দুটো জীবন, এক জীবন বাবার বাড়ি কাটায় আর এক জীবন শ্বশুরবাড়ি। কিন্তু আমার এ কী হলো, আমি শ্বশুরবাড়িতে এসেছি, সেখানেও একই অবস্থা। আমি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হই, ঠিক এই সময়ে বিয়ে দিয়ে দিল। বড় হয়েছি কিন্তু বেশি না, বয়স কেবলমাত্র 17। আর আমার তো ছোট থেকেই জীবনটা কষ্টের, তাই শ্বশুরবাড়ির কষ্টটা মানিয়ে নিতে পারি, কিছু মনে করি না। কিন্তু এই যে স্বামী যদি আমার উপর এত আঘাত দেয়, তাহলে কিভাবে সইতে পারি বলেন? মেয়ে বলে এত অবহেলা, গরিব হয়েছে বলে আরও অবহেলা। ভাবি, এত কষ্ট করে বড় হয়েছেন, আগে তো জানতাম না। তবে তবে ভাবি, আমাকে মাপ করে দিও। অনেক দিন ধরে শরীরটা ভালো লাগছিল না। তারপর হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে। হয়তো আল্লাহ বেশি দিন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। তাই মরে যাওয়ার আগে সত্যি কথাগুলো তোমাকে বলতে এসেছি। তুমি ছোট থেকে এত কষ্ট করেছো, আমার জানা ছিল না। যখন আমি নানু বাড়িতে ছিলাম, মনে করে দেখো, তোমাকে পথে বিরক্ত করতাম। আর তুমি রাগ করে একদিন আমাকে থাপ্পড় মেরেছিলে, নিশ্চয় মনে আছে? তোমার মনে মনে অনেক ভালোবাসতাম আমি, কিন্তু তুমি আমায় পাত্তা দিতে না। আর সেদিন থেকে আমার মনে প্রতিশোধের আগুন বইতে থাকে। আমার রাগ হয়েছিল ওই দিন থাপ্পড়ে। আর তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি, তোমার যেখানেই বিয়ে হবে, প্রথমে তোমার স্বামীর সাথে আগে বন্ধুত্ব করব, তারপর তোমাকে শিক্ষা দেব। ঠিক তাই করেছি। তোমার বিয়ে হওয়ার 1 মাসের মাথায় আমি খুঁজে পাই শফিকের সাথে তোমার বিয়ে হয়েছে। তারপর ফেসবুকে শফিকের সাথে আমি বন্ধুত্ব করি। তারপর অনেকবার দেখা করি দুইজনে। এভাবে শফিক আমাকে বিশ্বাস করতে শুরু করে, আর আমরা ভালো বন্ধু হয়ে যাই। তারপর থেকে আমি সব সময় শফিককে ফোন দিয়ে মিথ্যে কথা বলতাম, তোর বউয়ের অন্য একজনের সাথে সম্পর্ক আছে। তুই যখন চাকরিতে যাস আর তোর বাড়ি ফাঁকা, বউ রাতের আধারে পরপুরুষের সাথে করে। শফিকের মাকে বলার পর প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু তুমি যখন আমার সাথে ফোনে কথা বলতে, তখন আমি তোমার শাশুড়িকে অন্য নাম্বার থেকে ফোন দিয়ে বলতাম, দেখেন, আপনার ছেলের বউ অন্যজনের সাথে কথা বলতেছে। এর জন্য তোমাকে অনেক বকাঝকা করেছে, কিন্তু মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলেনি। আর যখন শফিককে বানিয়ে বানিয়ে তোমার কথাগুলো বলতাম, তখন শফিকও আমার কথাগুলো বিশ্বাস করত। আর ডায়েরিটা যে টেবিলে ছিল, সেটা আমি রেখেছিলাম। তারপর ওইসব আমি লিখেছিলাম, যাতে তোমার মনে সন্দেহ সৃষ্টি হয় আর তোমাদের ছাড়াছাড়ি হয়। আর শফিককে ছেড়ে গেলে আমার মনের ভিতরের আগুনটা একটু হলেও কম হবে। আর তোমার মা যখন পুলিশ নিয়ে হাসপাতালে গেল, আসলে পুলিশকে আমিই পেঠিয়েছিলাম, যাতে শফিককে জেলের ভাত খায়। তোমার শাশুড়ির কাছে আমি বদনাম করতাম যে তুমি একটা নষ্টা মেয়ে, সুলতানার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক আছে, তাই তোমাকে কেউ দেখতে পারতো না। শফিক না করতে পারতো, কাউকে বলতে না পেরে সহ্য করতো, তাই তোমাকে নির্যাতন করতো। আর ভাবতো শহরে নিয়ে গেলে হয়তো অন্য পুরুষদের সাথে তুমি সম্পর্ক করবে, তাই নিয়ে যেতে চাইতো না। তুমি আমার এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে, এর জন্য শফিক আমাকে বারবার সন্দেহ করতো, কিছু বুঝতে পারতাম না। এই সন্দেহের কারণে ঝগড়া লেগেই থাকতো সংসারে। আর বারবার বলতো সুলতানার স্বামীর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে, কিন্তু আমি যা করিনি তা মেনে নেব কেন? এর জন্য সবসময় ঝগড়া হতো। আর সুজন, তুমি তো আমায় বলতে সুলতানার সাথে শফিকের সম্পর্ক, এসব মিথ্যে ছিল, সব বানিয়ে বলতাম। আসলে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমাকে ক্ষমা করে দিও। আমি শফিককে সব কিছু বুঝিয়ে বলবো, আর তোমার শাশুড়িকেও বলবো, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে আর এত কাজ না করায়। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কেউ জানি আমার মতো অন্য জনের ক্ষতি করার চেষ্টা না করে। আসলে তৃতীয় ব্যক্তির কুটনামির কারণে নয়তো যৌতুক আর নয়তো পরকীয়া, এই 3টি কারণে সংসারে অশান্তি লাগে। তাই বলে সত্যটা যাচাই করে একজনের দোষ দেওয়াটা বোকামি। যে বোকামিটা করেছে শফিক আর তার পরিবার, যার কারণে কষ্ট পেতে হয়েছে নিশিকে। আমরা একজনকে ভালোবাসতে পারি, মন থেকে কাউকে পছন্দ করতে পারি, কিন্তু সে যদি পাত্তা না দেয়, তাই বলে কারো মনে মিথ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে পারি না। এত গীবত আর গীবত হচ্ছে কবিরা গুনাহ। তাই আমরা সুজনের মতো খারাপ কাজ থেকে বিরত থাকব। আর মেয়েরা, তোমরা যদি কোনো ছেলের সাথে রিলেশন করো, তাহলে যতদূর সম্ভব নিজের গোপন জিনিস দেওয়া থেকে বিরত থাকবে।
কারণ একটা রিলেশন ভেঙে যাওয়ার পর কাউকে প্রপোজ করার পর রাজি না হলে এদের মনের ভিতরে একরকম হিংসা জিত কাজ করে। মনে হয় যখন ওর সাথে অন্য ছেলের বিবাহ হবে তখন গোপনে সব কিছু দেখিয়ে দিব, সংসারে আগুন জ্বালিয়ে দেব। আর অনেকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই যতদূর সম্ভব আগে নিজে সচেতন হও। আর সব কিছু সত্যতা যাচাই না করে কাউকে ভুল বুঝবে না। আগে সঠিক জানুন, তারপর সিদ্ধান্ত নিন। সুজন যে কাজটা করেছে তা জিদের বশে করেছে। তার এই কারণে একজনকে কোনোভাবে সমর্থনের যোগ্য না। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক হয় যা চোখের অন্তরালে থেকে যায়, কিন্তু স্বামী স্ত্রীর মতো যুগ যুগ সন্দেহ নামক জিনিসটা থেকে যায়। তাই বলে হিসেবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে, যদি রাজি না হয় তাহলে তাকে না গড়িয়ে তার সামনেই বুঝিয়ে বলুন, বিয়ের আগে রিলেশন করব না, আর বিয়ের আগে প্রেম হারাম, আমাকে ভুলে যান। এখানে নিশির কোনো ভুল নেই, কিন্তু অনেক মেয়ে আছে যারা 4-5 জনের সাথে সম্পর্ক করে, একটাকে ভালো লাগে না আর একটাকে ছেড়ে ধরে, তাদের জন্য অপেক্ষা করছে একটা ছেলের প্রতিশোধ নামক ঘৃণা। এই ঘৃণার কবলে পড়ে ছেলেটা মেয়েটার আগের সব অপকর্ম ফাঁস করে দিতে চায়, যাতে করে মনে করে মেয়েটার ক্ষতি হোক। কিন্তু আমরা অন্যজনের ক্ষতি করার ভেবে নিজের বিপদ ডেকে আনি। অন্যের গোপন কোনো কিছু ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ। তাই এ সকল অপরাধ থেকে আমরা বিরত থাকি। একজনের কথা নিয়ে অন্যজনের কথা লাগাবো, আমরা প্রায় আড়ালে একে অন্যের গীবত গেয়ে থাকি। এতে আপনি সুখ পেলেও যাকে নিয়ে বলেছেন তার যন্ত্রণাটা অনেক বেশি হতে পারে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।